আমরা পড়েছিলাম অর্থের সময়মূল্যের গুরুত্ব। অর্থের সময়মূল্যের গুরুত্বের মধ্যে ছিল আমাদের বিনিয়োগের সুযোগ ব্যয়, আবার প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল অর্থের সময়মূল্যের গুরুত্বের মধ্যে। এছাড়াও আমাদের ছিল ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয়। যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি ঘটন ঘটে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করব তাও আমরা শিখেছিলাম। এছাড়াও শিখেছিলাম যদি বছরে একাধিকবার বাট্টাকরণ হয় তাহলে আমরা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব তাও শিখেছিলাম। এরপর শেষ দিকে আমরা শিখেছিলাম প্রকৃত সুদের হার নির্ণয়, অর্থাৎ যদি কোনো কারো কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করি সেই ঋণের নামিক সুদের হার থেকে প্রকৃত সুদের হার কিভাবে ভিন্নতা দেখা দেয় তাও আমরা শিখেছিলাম। তো চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। মূল আলোচনার শুরুতেই থাকছে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই অধ্যায়ে মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো যে অর্থের সময়মূল্য কি। আমরা অর্থের সময়মূল্যর এই অধ্যায়টি পড়ে প্রথম দিকেই অর্থের সময়মূল্যের যে ধারণাটি পেয়েছিলাম তা হলো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে আমরা অর্থের সময়মূল্য বলেছিলাম। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকা সমান নয়। আজকের 100 টাকা যদি কোনো ব্যাংকে জমা রাখা হয়, এই 100 টাকার উপর ব্যাংক যতটুকু সুদ প্রদান করবে এই সুদ সহ 1 বছর পর সেই 100 টাকার মূল্যটা দাঁড়াবে। অর্থাৎ যদি আমরা ধরি আজকের 100 টাকা কোনো ব্যাংকে জমা রাখলে এই 100 টাকার উপর আমি 10% হারে সুদ পাবো, তাহলে আমার আজকের 100 টাকার 1 বছর পরের মূল্যটা হলো 110 টাকা। অর্থাৎ এই 100 টাকার উপর আমি 10% সুদ পেয়ে আমার মূল্য দাঁড়াচ্ছে 110 টাকা। তো এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে সুদ এবং সময় দ্বারা অর্থের সময়মূল্যকে আমরা গুণ করে বা বর্তমান মূল্যকে আমরা গুণ করে যে ভ্যালু বা যে মূল্যটা পাচ্ছি সেটাই হলো আমার জন্য অর্থের সময়মূল্য বা অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে অর্থের সময়মূল্য যদি আমরা এক কথায় বলতে চাই এভাবে আসছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে আমরা অর্থের সময়মূল্য বলতাম। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে চক্রবৃদ্ধি সুদ কি। তো আমরা এই অধ্যায়ে যখন ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হবে তা পড়েছিলাম, তার মধ্যে শিখেছিলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। সুদ আমাদের দুই প্রকার হতে পারে, প্রধানত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হলো সেই সুদ যেই সুদটা প্রতি বছর যে আসলটা থাকে সেই আসলের উপরই সুদ প্রদান করা হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝায় প্রতি বছর আসলের সাথে সুদ যুক্ত হয়ে সুদ আসলের উপর পরবর্তী বছরে যে সুদটা গণনা করা হয় তাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলতাম। অর্থাৎ ওই যে একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আজকে 100 টাকা যদি ব্যাংকে জমা রাখি এবং 10% সুদ পাই তাহলে আমার 1 বছর পরের মূল্যটা হবে 110 টাকা। তাহলে আমি যদি 2 বছর পরের মূল্যটা বের করতে চাই চক্রবৃদ্ধি সুদ শর্ত দিয়ে, তাহলে আমার সুদ গণনা করতে হবে 110 টাকার উপরে, 100 টাকার উপরে নয়। যদি আমি দ্বিতীয় বছরে যেও 100 টাকার উপরে সুদ গণনা করি তাহলে এই সুদটা আমার জন্য হয়ে যাবে সরল সুদ। তাই যখন সুদ আসলের সাথে যুক্ত হয়ে সুদ আসলের উপর পরবর্তী বছরের সুদটা গণনা করা হয় সেই সুদটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলতে পারতাম বা চক্রবৃদ্ধি সুদ বলতে পারি। তো এই ছিল দ্বিতীয় প্রশ্ন। এবার যদি 3 নং প্রশ্নটা আমরা দেখি, বলা আছে সুদের হার বলতে কি বোঝায়। সুদের হার হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের তারতম্য ঘটানোর একটি উপাদান। অর্থাৎ আমার আজকের 100 টাকা পরবর্তী বছরে যখন আমি গণনা করছি যে ভবিষ্যৎ মূল্যটা কত হবে, এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য যখন আমি সুদ দ্বারা বা সুদের হার দ্বারা গুণ দিচ্ছি তাহলে আমি ভবিষ্যৎ মূল্যটা পাই। তাহলে সুদের হার বলতে বোঝায় যে আমি কোথাও থেকে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক আমাকে নির্দিষ্ট সময় শেষে এইটার উপর কত শতাংশ সুদ দিবে তাকে বলা হচ্ছে সুদের হার। আবার যদি আমি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি বা কারো কাছ থেকে যদি আমি ঋণ গ্রহণ করি, এই ঋণের উপর আমার কত টাকা সুদ প্রদান করতে হবে সেটা যদি আমি শতাংশে হিসাব করি তাহলে সেটাই হবে আমার জন্য সুদের হার। অর্থাৎ সুদের হার বলতে বোঝাচ্ছে যে যদি কোথাও টাকা জমা রাখা হয় বা কোনো উৎসে টাকা বিনিয়োগ করা হয়, এই বিনিয়োগ থেকে আসলের উপরে যতটুকু অংশ পাওয়া যাবে অর্থাৎ সুদ যতটুকু পাওয়া যাবে এই সুদটাকে যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে সেটাকে আমরা বলতে পারি সুদের হার। অর্থাৎ আমার বর্তমান মূল্যকে যখন ভবিষ্যৎ মূল্যে কনভার্ট করি বা রূপান্তর করি, ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করার ক্ষেত্রে আমার অবশ্যই সুদের হারটা প্রয়োজন হয়। তাহলে এই ছিল সুদের হার। এবার সবশেষ যে প্রশ্নটি দেয়া আছে আমাদের জন্য যে প্রকৃত সুদের হার কি। প্রকৃত সুদের হারের ধারণাটা পাওয়ার জন্য আমরা এই অধ্যায়ের সব শেষে পড়েছিলাম প্রকৃত সুদের হার টপিকটি। তো প্রকৃত সুদের হারের মধ্যে ছিল এরকম যে যদি আমি কারোর সাথে ঋণ বা কারো কাছ থেকে যদি আমি ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ করার সময় তার সাথে চুক্তিবদ্ধ হই যেই ঋণের হারে, সেই ঋণের হারটাকে বলতে বা সেই সুদের হারটাকে বলছিলাম আমরা নামিক সুদের হার।
কিন্তু বছরে যদি আমি একবার সুদ প্রদান না করে যদি একাধিকবার সুদ প্রদান করা হয়, তাহলে আমার প্রকৃত সুদের হারটা ভিন্ন হবে। অর্থাৎ যদি আমি কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে যাই তাকে আমি 10% হারে সুদ দিব, তাহলে এটা হলো নামিক সুদের হার। কিন্তু এই 10% হারে সুদটা যদি আমার বছরে তাকে একবার না দিয়ে একাধিকবার দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এই যে আমি সুদটা একবার না দিয়ে একাধিকবার দিচ্ছি, তখন আমার সুদের হারটা নামিক সুদের হার থেকে আরো বেশি হয়ে যায়, যেটাকে আমরা বলছিলাম প্রকৃত সুদের হার। অর্থাৎ যদি কোনো ঋণের অথবা কোনো জমা টাকার উপরে একবার সুদ প্রদান না করে একাধিকবার সুদ প্রদান করা হয়, তাহলে একবার সুদ প্রদান করলে যে সুদের হারটা ছিল তার থেকে একাধিকবার সুদ প্রদান করলে যে সুদের হারটা হবে, এর ডিফারেন্সটাকে আমরা বলছিলাম প্রকৃত সুদের হার, বা এর পার্থক্যটাই হলো প্রকৃত সুদের হার। তাহলে এক কথায় যদি সাজিয়ে বা গুছিয়ে বলতে চাই যে প্রকৃত সুদের হার বলতে কি বোঝায়, প্রকৃত সুদের হার হলো নামিক সুদের হারকে যদি আমি একাধিকবার বছরে সুদ প্রদান করি, তাহলে যে সুদের হারটা আমার আসবে সেটাই হলো আমার জন্য প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র আমরা এই অধ্যায়ে অলরেডি আলোচনা করেছিলাম। তো এই ছিল তোমাদের জন্য এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনাগুলো। এবার আমরা চলে যাব এই অধ্যায়ের যে 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই 2টি সৃজনশীল প্রশ্নের আলোচনায়। তো চলে যাচ্ছি প্রথম সৃজনশীল প্রশ্নে। তাহলে প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি থাকছে এইরকম যে জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হওয়ায় পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। তাহলে জনাব আলিমের হাতে এখানে 2টা অপশন ছিল। এক, সে চাইলে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে পারতো, যেখানে তার 6 বছরে টাকাটা দ্বিগুণ হতো, অর্থাৎ 4 লক্ষ টাকা রূপান্তরিত হতো। কিন্তু আরেকটা অপশন তার হাতে ছিল যে সঞ্চয়পত্র কিনতে পারবে, যেখানে সে 13% মুনাফা পাবে, এবং সে দ্বিতীয় অপশনটি বা দ্বিতীয় যেই সুযোগটি ছিল সেই সুযোগটি সে গ্রহণ করেছে। তাহলে এই ছিল উদ্দীপক। এবার যদি প্রশ্নগুলো আমরা দেখি, তাহলে প্রথম প্রশ্নে দেখব বলা আছে যে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়। তো এই অধ্যায়টি পড়ে আমরা জেনেছি যে সুদের হারের কারণে বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের সময় মূল্যের পার্থক্য তৈরি হয়। তাহলে অর্থের সময় মূল্যের পার্থক্যটা তৈরি হচ্ছে সুদের হারের কারণে বর্তমান টাকা এবং ভবিষ্যৎ টাকার মধ্যে, অর্থাৎ আজকের টাকা এবং ভবিষ্যৎ টাকার মধ্যে পার্থক্যটা যে আমার বা অর্থের সময় মূল্যটা, সেটার তৈরি হচ্ছে কিসের কারণে? সুদের হারের কারণে। তাহলে এই গেল আমার জন্য প্রথম প্রশ্নটা। তো 1 নং সৃজনশীল প্রশ্নের খ নং যেটা বলা আছে যে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ মানে হলো যখন প্রথম বছরের আসলের উপর যে সুদ ধার্য করা হয়, ওই সুদের উপর সুদ আসল যুক্ত হয়ে পরবর্তী বছর অর্থাৎ দ্বিতীয় বছরে যখন সুদ গণনা করা হয়, তাকে আমরা চক্রবৃদ্ধিকরণ সুদ বলতে পারি। তো চক্রবৃদ্ধিকরণ সুদ বিষয়টি বোঝার জন্য আমরা এই প্রবাহ চিত্রটি ব্যবহার করতে পারি। প্রথমে যে প্রথম বছরের আসল যোগ প্রথম বছরের সুদ, তার মানে আমার প্রথম বছর শেষে যে সুদাসলটা থাকছে, এই সুদাসলের উপর যদি আমি দ্বিতীয় বছরের সুদ গণনা করি, তাহলে দ্বিতীয় বছর শেষে যে সুদাসলটা আসতেছে এটাকে আমরা বলতেছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। যদি আমি প্রথম বছর শেষে যে সুদাসলটা পেলাম, এই সুদাসলের উপর পরবর্তী বছরের সুদ গণনা না করে শুধুমাত্র আসলের উপর সুদ গণনা করতাম, তাহলে এই সুদটাকে বলা হতো সরল সুদ। যেহেতু আমি সুদাসলের উপর দ্বিতীয় বছরের সুদ গণনা করছি, তাই এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ সুদ। গণন প্রশ্নে যদি আমরা চলে যাই, গণন প্রশ্নে দেখবো বলা আছে এরকম প্রশ্নটি যে জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। অর্থাৎ জনাব আলিম আজকে যে 2 লক্ষ টাকা 13% মুনাফায় সঞ্চয়পত্রতে বিনিয়োগ করেছে, অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করেছে, তাহলে এই আজকের 2 লক্ষ টাকা 13% মুনাফায় 6 বছর পর তার ভবিষ্যৎ মূল্য কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটি আমরা পড়েছিলাম এই অধ্যায়ে যে FB is equal to PV into 1 plus I whole to the power n, তো এই সূত্রটি ব্যবহার করে চাইলে আমরা ওই জনাব আলিমের 6 বছর পর তার 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে 13% মুনাফা, তা খুব সহজে নির্ণয় করতে পারি। তো দেখি আমরা অঙ্কটি কিভাবে করতে হবে বা গাণিতিক সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে। তাহলে গাণিতিক সমস্যাটি দাঁড়াচ্ছে এরকম যে আমাদের হাতে দেয়া আছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু সমান সমান 2 লক্ষ টাকা, সময় বা n সমান সমান দেয়া আছে আমাদের হাতে 6 বছর, সুদের হার বা আয় সমান সমান দেয়া আছে আমাদের কাছে 13% বা 0.13। অর্থাৎ তাহলে এই টাকার বা এই ইনফরমেশন গুলো ব্যবহার করে বা এই তথ্যগুলো ব্যবহার করে আমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এখানে আই হচ্ছে সুদের হার
এন সমান সমান হচ্ছে আমার জন্য সময়, আর পিভি সমান সমান হচ্ছে আমার জন্য বর্তমান মূল্য। তাহলে এই সূত্রে আমি যদি উপরোক্ত তথ্যগুলো বসাই তাহলে আমরা দেখব যে বর্তমান মূল্য 2 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস আই, সুদের হার দেওয়া আছে আমার জন্য 0.13 এবং সময় দেওয়া আছে আমার জন্য 6 বছর। তাহলে এইটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে বসাই, সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এই 2 লক্ষ টাকার 6 বছর পরে 13% মুনাফায় ভবিষ্যৎ মূল্যটা দাঁড়ায় এরকম যে 4,16,390 টাকা 3505 পয়সা প্রায়। তাহলে এই ছিল জনাব আলিমের অর্থের সময়মূল্যের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার নির্ণয়। অর্থাৎ জনাব আলিম 13% মুনাফায় আজকে 2 লক্ষ টাকার যদি সঞ্চয়পত্র কিনে তাহলে এই সঞ্চয়পত্রের মূল্য 6 বছর পর গিয়ে দাঁড়াবে 4,16,390 টাকা 3505 পয়সা প্রায়। তো এই ছিল গ নং প্রশ্ন। এবার যদি এই 1 নম্বর সৃজনশীলের ঘ নং প্রশ্ন অর্থাৎ উচ্চতর দক্ষতা যে প্রশ্নটি দেওয়া আছে আমাদের জন্য, এই প্রশ্নটি যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে প্রশ্নে বলা আছে এইরকম, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে জনাব আলিমের হাতে যে দুইটি সুযোগ ছিল, এই দুইটি সুযোগ যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব সুযোগ নম্বর 1 ছিল তার জন্য ব্যাংকে টাকা জমা রাখা, যেটা 6 বছরে 2 লক্ষ টাকার দ্বিগুণ হবে, অর্থাৎ 6 বছর শেষে তার আয় হবে মোট 4 লক্ষ টাকা। আর তার হাতে দ্বিতীয় যে সুযোগটি ছিল সেটি ছিল সঞ্চয়পত্র ক্রয়, যেটা 6 বছর শেষে ভবিষ্যৎ মূল্যটা দাঁড়াবে 4,16,390 টাকা 3505 পয়সা, যেটা আমরা পেয়েছিলাম গ নং প্রশ্নের উত্তর হতে। তো এই দুইটি সুযোগ পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি যে যদি সে ব্যাংকে টাকা জমা রাখতো তাহলে সে 16,000 টাকা থেকে বঞ্চিত হতো, এবং সঞ্চয়পত্র ক্রয় করায় অর্থাৎ সঞ্চয়পত্রে বিনিয়োগ করায় তার 16,390 টাকা আরো বেশি প্রফিট বা আরো বেশি মুনাফা অর্জন করতে পারছে। তাই তার হাতে এই দুইটি সুযোগের মধ্যে থেকে দ্বিতীয় সুযোগটি অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয়ে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সিদ্ধান্তটি অবশ্যই যথোপযুক্ত হচ্ছে, কারণ সে যদি ব্যাংকে টাকা জমা রাখতো তাহলে পেত সর্বসাকুল্যে 4 লক্ষ টাকা, কিন্তু যেহেতু সে সঞ্চয়পত্র ক্রয় করেছে এবং এর উপর 13% হারে মুনাফা পাচ্ছে, যার ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে 4,16,390 টাকা 3505 পয়সা, তাহলে সে ব্যাংকে টাকা জমা রাখার চেয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অর্থাৎ সঞ্চয়পত্রে ক্রয় করার ফলে সে 16,390 টাকা 3505 পয়সা আরো বেশি লাভবান হচ্ছে। তাই তার জন্য দ্বিতীয় সুযোগটি বাছাই করার সিদ্ধান্তটি অবশ্যই যথোপযুক্ত ছিল। তো এই ছিল তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আমরা আলোচনা করব। ফিনান্স এবং ব্যাংকিং বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় যে 2 নং সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে, 2 নং সৃজনশীল প্রশ্নটি যদি আমরা আলোচনা করি তাহলে দেখব উদ্দীপকটি বলা আছে এরকম যে জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অর্থাৎ জনাব ফরহাদ সাহেবের হাতে এখানে দুইটি সুযোগ রয়েছে। প্রথম সুযোগটি হলো তার 10 লক্ষ টাকা 10% সুদের হারে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখবেন, এবং তার জন্য দ্বিতীয় সুযোগটি হলো সে 8 বছরের জন্য এই 10 লক্ষ টাকা দিয়ে কোনো জমি ক্রয় করবে, যেখানে জমির মূল্য 8 বছরে দ্বিগুণ হবে এবং এই 8 বছরের মধ্যে সে অতিরিক্ত আরো 2 লক্ষ টাকা আয় করতে পারবে। অর্থাৎ তার 10 লক্ষ টাকা জমির মূল্য 8 বছর শেষে 20 লক্ষ টাকা দাঁড়াবে এবং এর পাশাপাশি এই 8 বছরে আরো 2 লক্ষ টাকা অতিরিক্ত আয় করতে পারবে, অর্থাৎ তার জমির মূল্য দাঁড়াচ্ছে 22 লক্ষ টাকা। তাহলে এখন এই দুইটি সুযোগের মধ্যে আমাদের পর্যালোচনা করতে হবে। তো এই প্রশ্নে চলে যাই। প্রশ্ন ক নম্বর যেটা বলা আছে যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়। এই অধ্যায়ে আমরা যখন বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই টপিকে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম এরকম যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি। আর এই বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্যকে সময় এবং সুদের হার দ্বারা ভাগ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। তো এই ছিল ক নং প্রশ্ন। এবার যদি খ নং প্রশ্ন আমরা দেখি, খ নং প্রশ্নে বলা আছে যে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। আমরা জানি যে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের
মধ্যে পার্থক্যকারী উপাদানটি হলো সুদের হার। আর এই সুদের হারের কারণে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে তারতম্য দেখা দেয়। অর্থাৎ যদি আমি কোনো ব্যাংকে আজকে 100 টাকা জমা রাখি এবং এই 100 টাকার উপর যদি আমাকে 10% হারে সুদ দেওয়া হয়, তাহলে 1 বছর পরে আমার আজকের 100 টাকার 1 বছর পরের মূল্যটা হবে 110 টাকা। কিন্তু সুদ যদি আমাকে 10% না দিয়ে সুদ বৃদ্ধি করে 20% দেওয়া হয়, তাহলে আমার ওই 100 টাকার ভবিষ্যৎ 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে 120 টাকা। অর্থাৎ সুদ যত বৃদ্ধি পাবে ভবিষ্যৎ মূল্য তত বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল অর্থের সময় মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদান, যেটি সুদের হার, সুদের হারের ব্যাখ্যা। এবার যদি এই সৃজনশীল প্রশ্নের অর্থাৎ 2 নং সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্ন যেটি দেওয়া আছে প্রয়োগমূলক প্রশ্নটি যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব বলা আছে যে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী যদি আমরা জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাই, তাহলে এই গাণিতিক সমস্যাটি আমরা এইভাবে সমাধান করতে পারবো। প্রথমে দেওয়া আছে যে আমাদের হাতে বর্তমান মূল্য বা পিভি সমান 10 লক্ষ টাকা, সময় দেওয়া আছে আমাদের জন্য n সমান 10 বছর, সুদের হার বা আয় সমান দেওয়া আছে আমাদের কাছে 10% বা 0.10 ইন্টারেস্ট রেট, এবং আমার এই টাকাটার বা এই তথ্যগুলোর ব্যবহার করে ভবিষ্যৎ মূল্যটা কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ভবিষ্যৎ মূল্য সমান হলো বর্তমান মূল্য বা পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। তাহলে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালুর জায়গায় যদি আমরা 10 লক্ষ টাকা বসাই এবং সুদের হারের জায়গায় 0.10 এবং সময় যেটা আমার হাতে দেওয়া ছিল n সমান 10 বছর, এটা যদি আমরা বসাই এবং বসানোর পর যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখব যে এইটার উত্তরটা আসে এরকম যে আজকে 10 লক্ষ টাকা যদি সে 10 বছরের জন্য 10% সুদের হারে জমা রাখে, তাহলে 10 বছর পরে এর ভবিষ্যৎ মূল্যটা আসবে 25,93,742 টাকা 4/6 পয়সা। তো এবার চলে যাব আমরা এই সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নটি বা উচ্চতর দক্ষতা প্রশ্নেতে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটিতে বলা আছে আমার জন্য যে বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত। তাহলে বিনিয়োগের জন্য জনাব ফরহাদের যে দুটি সুযোগ রয়েছে, এই দুটি সুযোগ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এরকম যে জনাব ফরহাদ যদি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে তার এই আজকের 10 লক্ষ টাকার 10 বছর পর 10% সুদে ভবিষ্যৎ মূল্য আসছে আমার জন্য 25,93,742 টাকা 4/6 পয়সা। কিন্তু সে যদি এই 10 লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে পৌরসভার জমি ক্রয় করে, তাহলে পৌরসভার জমি ক্রয়ের ক্ষেত্রে তার আয় বা ভবিষ্যৎ মূল্যটা দাঁড়াবে এরকম যে 10 বছরের দ্বিগুণ মূল্য অর্থাৎ 20 লক্ষ টাকা, এবং এর সাথে সাথে এর থেকে বা এই জমি থেকে অতিরিক্ত আয় হচ্ছে 2 লক্ষ টাকা। অর্থাৎ পৌরসভার জমি ক্রয় বাবদ তার মোট আয় হচ্ছে 10 বছর শেষে 22 লক্ষ টাকা। তাহলে এই দুইটি সিদ্ধান্ত যদি আমরা গাণিতিক সমস্যাভাবে সমাধান করে যদি পর্যালোচনা করি, তাহলে দেখছি আমরা যে পদ্মা ব্যাংকে জনাব ফরহাদের জন্য বিনিয়োগটা অধিক লাভবান হবে বা অধিক যথোপযুক্ত হবে, কারণ পদ্মা ব্যাংকে সে 25,93,742 টাকা পাচ্ছে এবং পৌরসভার জমি ক্রয়ের ক্ষেত্রে সে পাচ্ছে 10 বছর শেষে 22 লক্ষ টাকা। অর্থাৎ এই 25,93,742 থেকে 22 লক্ষ যদি আমি বাদ দেই, তাহলে প্রায় 3,93,742 টাকা সে আরো অতিরিক্ত আয় করতে পারবে যদি সে ব্যাংকে অর্থাৎ পদ্মা ব্যাংকে টাকাটা জমা রাখে। তাহলে জনাব ফরহাদ যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, এই সিদ্ধান্তহীনতা থেকে দূরীভূত বা এই সিদ্ধান্তহীনতা দূরীভূত করার লক্ষ্যে যদি সে দুইটি সুযোগেরই গাণিতিক সমস্যা সমাধান করে নির্ণয় করে যে তার কোন ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কত আসবে, তাহলে সে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে এই দুইটি গাণিতিক সমস্যা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে জনাব ফরহাদের জন্য পদ্মা ব্যাংক টাকা রাখাটাই সবচেয়ে উপযুক্ত হবে। তো এই ছিল আজকের আলোচনা। প্রথমে আমরা সংক্ষিপ্ত 4টি প্রশ্ন সমাধান করলাম বা আলোচনা করলাম, এরপর আমরা এই অধ্যায়ের 2টি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।